আজ ঐতিহাসিক ৭ই মার্চ। বঙ্গবন্ধুর ভাষণে স্বাধীনতা সংগ্রামের ডাক থেকেই জন্ম হয় স্বাধীন ভূখণ্ড বাংলাদেশের। ৭ই মার্চ ঘিরে আলোর নগরীতে পরিণত হয় ঢাকা। রাজধানীর সরকারি বেসরকারি স্থাপনা সাজানো হয় বর্ণিল সাজে। শেষ এক সপ্তাহে করোনা টিকা নেয়ার হার কিছুটা কমেছে। দেশে এ পর্যন্ত টিকা নিয়েছেন ৩৬,৮২,০০০ মানুষ। এমএলএম ব্যবসা খুলে ৫০০ কোটি টাকা লোপাট ডু ল্যান্সারের, বহাল তবিয়তে মালিক রোকন। এবং করোনায় অনলাইনে পণ্য বিক্রি করে উদ্যোক্তা হয়েছেন অনেক নারী। এমন উদ্যোগ অর্থনীতির জন্য সম্ভাবনাময় বলছেন অর্থনীতিবিদরা। স্বাগত সকাল ৯টার বিরতিহীন ইন্ডিপেন্ডেন্ট সংবাদে। সাথে আছি সাফাত বিন ফরিদ এবং আমি সঞ্চারী মজিদ তমা। শুনছিলেন শিরোনাম, যাচ্ছে পুরো খবরে। আজ ঐতিহাসিক ৭ই মার্চ। বিশ্ব ইতিহাসের সেরা ভাষণগুলোর মধ্যে অন্যতম এই দিন দেয়া হয় বঙ্গবন্ধুর সেই ভাষণ। বিশ্লেষক গবেষকেরা বলছেন, শেখ মুজিবুর রহমানের স্টেটসম্যানশিপের পরিচায়ক এই ভাষণের ধারাবাহিকতায় জন্ম হয়েছে একটি স্বাধীন রাষ্ট্রের। এমন নজির আর কোনো দেশে নেই। ১৯৭১-এর ৭ই মার্চ রোববার দুপুর ঢাকার রেসকোর্স ময়দানে স্বাধীনতা উন্মুখ বাঙালির জনসমুদ্রে হাজির হন শেখ মুজিব। আজ দুঃখ ভারাক্রান্ত মন নিয়ে আপনাদের সামনে হাজির হয়েছি। এভাবেই অলিখিত সেই ভাষণ শুরু হয় বেলা ২:৩০টায়। স্বাধীনতার ডাক দিয়ে ৩টা ৩ মিনিটে শেষ করেন কালজয়ী সেই ভাষণ। এবারে সংগ্রাম আমাদের মুক্তির সংগ্রাম, এবারে সংগ্রাম স্বাধীনতার সংগ্রাম। রেসকোর্স ময়দান ছাপিয়ে তা অগ্নিস্ফুলিঙ্গের মতো ছড়িয়ে পড়ে ৫৬,০০০ বর্গ মাইলে। জয় বাংলা। সবার মধ্যে একটা উৎকণ্ঠা কাজ করেছিলেন, তিনি কি বলবেন, তিনি কি ঘোষণা দিবেন। তিনি কি বলেছেন সেটা বড় কথা নয়, তিনি কি বলেন নাই সেই কথাটা আমাদের দেখতে হবে, কারণ তিনি সব কিছু বলে গেছেন। সে ভাষণের পর শেখ মুজিবুর রহমানকে পোয়েট অফ পলিটিক্স বলে অভিহিত করে যুক্তরাষ্ট্রের ম্যাগাজিন নিউজউইক। ২০১৩ সালে ব্রিটিশ অধ্যাপক জ্যাকোবার ফিল্ডের উই শ্যাল ফাইট অন দ্য বিচেস, দ্য স্পিচেস দ্যাট ইন্সপায়ার হিস্ট্রি বইয়ে বিশ্বসেরা ৪১টি ভাষণের মধ্যে স্থান পেয়েছে ৭ই মার্চের ভাষণ। ২০১৭ সালে ইউনেস্কোর মেমোরি অব দ্য ওয়ার্ল্ড হিস্ট্রি রেজিস্ট্রারে অন্তর্ভুক্ত হয় এটি। পেরিক্লিসের ভাষণের যে আবেদন তৈরি হয়েছিল ৭ মার্চের ভাষণে, সেই আবেদন তৈরি করেছে। গেটিসবার্গ অ্যাড্রেস যেটাকে বলা হয়, ২.৫ মিনিটের একটু বেশি, সেটা কিন্তু লিখিত। ডক্টর মার্টিন লুথার কিংয়ের আই হ্যাভ এ ড্রিম, সেটাও লিখিত বক্তৃতা, কিন্তু বঙ্গবন্ধুর ভাষণ ছিল অলিখিত। অগ্নিঝরা সেই ভাষণে পাকিস্তানিদের ২৩ বছরের শাসন শোষণের নানা দিক তুলে ধরেন বঙ্গবন্ধু। ২৩ বছরের ইতিহাস, মুমূর্ষ নরনারীর আর্তনাদের ইতিহাস, বাংলার ইতিহাস, এদেশের মানুষের রক্ত দিয়ে রাজপথ রঞ্জিত করার ইতিহাস। গবেষকরা বলছেন, সেই ভাষণে বাংলার স্বাধীনতার আকাঙ্ক্ষাকে বিচ্ছিন্নতাবাদ বলার সুযোগ রাখেননি বঙ্গবন্ধু। এটা একটা অনন্য ভাষণ আমি বলবো। স্টেটসম্যানশিপের যে পরিচয়টা উনি দিলেন, এটা বৈশ্বিক প্রেক্ষাপটে আমরা যদি দেখি যে এই ধরনের গণ আন্দোলন এবং বিস্ফোরণ যে সমস্ত সমাজে হয়েছে এবং তার ফলে কিন্তু একটা নতুন রাষ্ট্রের উদ্ভব, এটা কিন্তু অনন্য, এটা আর কোথাও হয়নি। বঙ্গবন্ধুর ৭ই মার্চের ভাষণ শুধু বাংলার নয়, সারা বিশ্বের সম্পদ, যা যুগের পর যুগ মুক্তিকামী মানুষের অনুপ্রেরণার উৎস হয়ে থাকবে। আমি প্রধানমন্ত্রিত্ব চাই না, আমরা দেশের মানুষের অধিকার চাই। শাহাদাত স্বপন, ইন্ডিপেন্ডেন্ট নিউজ, ঢাকা। ৭ই মার্চ বাঙালিকে মুক্তিযুদ্ধে ঝাঁপিয়ে পড়ার সর্বাত্মক নির্দেশনা দিয়েছিলেন বঙ্গবন্ধু। বজ্রকণ্ঠের সেই ভাষণে আছে এক কাব্যিক ব্যঞ্জনা। ৭৫-এর পর যখন চলছিল স্বাধীনতার ইতিহাস বিকৃতি, তখন স্বাধীনতা এই শব্দটি কিভাবে আমাদের হলো কবিতায়, তা তুলে এনেছিলেন কবি নির্মলেন্দু গুণ। একটি কবিতা লেখা হবে, তার জন্য অপেক্ষার উত্তেজনা নিয়ে লক্ষ লক্ষ উন্মত্ত অধীর ব্যাকুল বিদ্রোহী শ্রোতা বসে আছে ভোর থেকে
জনসমুদ্রের উদ্যান সৈকতে। কখন আসবে কবি, কখন আসবে কবি? এই শিশু পার্ক সেদিন ছিল না, এই বৃক্ষে ফুলে শোভিত উদ্যান সেদিন ছিল না। তাহলে কেমন ছিল সেদিনের সেই বিকেল বেলাটি? তাহলে কেমন ছিল শিশু পার্কে বেঞ্চে বৃক্ষে ফুলের বাগানে ঢেকে দেয়া ঢাকার এই হৃদয় মাঠখানি? কপালে কবজিতে লাল শালু বেঁধে এই মাঠে ছুটে এসেছিল কারখানা থেকে লোহার শ্রমিক, লাঙল জোয়াল কাঁধে এসেছিল ঝাঁক বেঁধে উলঙ্গ কৃষক, পুলিশের অস্ত্র কেড়ে নিয়ে এসেছিল প্রদীপ্ত যুবক, হাতের মুঠোয় মৃত্যু, চোখে স্বপ্ন নিয়ে এসেছিল মধ্যবিত্ত, নিম্ন মধ্যবিত্ত, তরুণ কেরানি, নারী, বৃদ্ধ, বেশ্যা, ভবঘুরে, আর তোমাদের মতো শিশু পাতাকুড়ানিরা দল বেঁধে। একটি কবিতা পড়া হবে, তার জন্য কি ব্যাকুল প্রতীক্ষা মানুষের। কখন আসবে কবি, কখন আসবে কবি? শত বছরের শত সংগ্রাম শেষে রবীন্দ্রনাথের মতো দৃপ্ত পায়ে হেঁটে অতঃপর কবি এসে জনতার মঞ্চে দাঁড়ালেন। আজ দুঃখ ভারাক্রান্ত মন নিয়ে আপনাদের সামনে হাজির হয়েছি। তখন পলকে দারুণ ঝলকে তরিতে উঠিল জল, হৃদয়ে লাগিল দোলা, জনসমুদ্রে জাগিল জোয়ার, সকল দুয়ার খোলা, কে রোধে তাহার বজ্রকণ্ঠ বাণী। 7 কোটি মানুষকে দাবায় রাখতে পারবো না। আমরা যখন মরতে শিখেছি তখন কেউ আমাদের দবাতে পারবে না। গণসূর্যের মঞ্চ কাঁপিয়ে কবি শোনালেন তার অমর কবিতা খানি। রক্ত যখন দিয়েছি, রক্ত আরো দেব, এদেশের মানুষকে মুক্ত করে ছাড়বো ইনশাআল্লাহ। এবারে সংগ্রাম আমাদের মুক্তির সংগ্রাম, এবারে সংগ্রাম স্বাধীনতার সংগ্রাম। জয় বাংলা। সেই থেকে স্বাধীনতা শব্দটি আমাদের। 7ই মার্চকে ঘিরে আলোর নগরীতে পরিণত হয় রাজধানী ঢাকা। শনিবার সন্ধ্যা থেকে রাজধানীর বিভিন্ন সরকারি বেসরকারি স্থাপনা সাজানো হয়েছে বর্ণিল সাজে। এছাড়া ঢাকার সব প্রবেশ পথ সহ বিশেষ স্থানগুলোতে করা হয়েছে আলোকসজ্জা। নগরীর প্রধান প্রধান সড়ক স্থাপনাগুলো শোভা পেয়েছে বাহারি রঙের আলো। আলোর ঝলকানিতে মেতে উঠেছে ব্যাংক, বিমা সহ বিভিন্ন সরকারি দপ্তর, সচিবালয়, সংসদ ভবন এবং 5 তারকা হোটেলগুলো। 7ই মার্চ উদযাপন উপলক্ষে নতুন সাজে সেজেছে নগরীর গুরুত্বপূর্ণ বিভিন্ন সড়ক, স্থাপনা, অফিস, আদালত। সন্ধ্যার পরই লাল সবুজের আলোতে ঝলমলিয়ে ওঠে পুরো রাজধানী। সাতই মার্চের ঐতিহাসিক ভাষণের ভিডিও ধারণ যেমন চ্যালেঞ্জিং ছিল, তেমনি পাকিস্তানি জান্তা সরকারের রক্তচক্ষু উপেক্ষা করে ভাষণটির ফিল্ম ডেভেলপ ও সংরক্ষণ করা ছিল আরও কঠিন। সেদিন জীবনের ঝুঁকি নিয়ে সেই কাজটি করেছিল 8 জনের একটি দল। তাদেরই একজন আমজাদ আলী খন্দকার জানাচ্ছেন, 35 মিলিমিটারে সেই ভাষণের ফিল্ম লুকিয়ে রাখা হয়েছিল ধানের গোলায়। রেসকোর্স ময়দানে লাখো মানুষের সমাবেশ। এর মধ্যেই যে কোনো পরিস্থিতিতে ভিডিও ধারণের প্রস্তুতি নেয় সেই সময়ে সরকারি ফিল্ম ডিভিশনের পরিচালক আবুল খায়েরের নেতৃত্বে একটি দল। 8 জনের এই দলেই ছিলেন আমজাদ আলী খন্দকার। সরকারি চাকুরিজীবী হয়েও অসীম সাহসে মঞ্চের মাত্র 3 ফুট দূর থেকে তিনি রেকর্ড করেছেন বঙ্গবন্ধুর ভাষণ। গুলি চালাবার চেষ্টা করো না। ওদের গুজব ছিল যে দায়িত্বটা উড়িয়ে দিবে। পাকিস্তান সরকার চাকরি করে আমরা প্রকাশ্যে একেবারে কী হবে না জানি না, যদি ধরে নিয়ে যায় বঙ্গবন্ধু আমরা ছাড়িয়ে নিয়ে আসবে, আর মরে গেলে তো আল্লাহ গেলাম। রেকর্ডের পর এফডিসিতে নিয়ে ফিল্ম ডেভেলপ করতে হয়েছে ভিন্ন নামে। পাকিস্তানি সরকারের চোখ ফাঁকি দিতে টেপের ওপরে বঙ্গবন্ধুর ভাষণের বদলে লিখেছেন সাইক্লোন ও নির্বাচন। ফিল্ম ডেভেলপের পর সেনা ও পুলিশের তল্লাশি এড়িয়ে তা নিরাপদ জায়গায় পৌঁছে দিয়েছেন জীবন বাজি রেখে। আমি ফিল্ম রক্ষা করছি, আমার ইচ্ছা আমি করতে পারিনি। এই বঙ্গবন্ধু ব্যাকগ্রাউন্ড আসলে বলে আমি করতে পারছি। মানুষ নৌকা মুক্তিযুদ্ধ হয়েছে, মানুষ
বাতিল দেয় মুক্তিযুদ্ধ হয়েছে। আমি এত বড় কাজ করে মুক্তিযুদ্ধ সার্টিফিকেট পাই না, আমি কিন্তু পাইনি। আমি অনলাইনে আবেদন করছি, আমার দেয় নাই। ৭২ থেকে ৭৫ পর্যন্ত ডিএফপি ও বিটিভির ক্যামেরাম্যান হিসেবে দেশ বিদেশে রাষ্ট্রীয় অনুষ্ঠান এবং বঙ্গবন্ধুর মায়ের মৃত্যুসহ জাতির পিতার অনেক স্মৃতি ভিডিওতে ধারণ করেছেন আমজাদ আলী খন্দকার। বঙ্গবন্ধুর নিহত ৭ নম্বর সিগনার মধ্যে IWC চেয়ারম্যান রহমান সাহেব, আমি আপনার এসে বললাম আপনার আমি এই রাত্রে এই জ্বরের ভিতরে আপনি ছাড়তে পারি না, তো তার অনেক ধমক, আমার মা বানা গেছে তুই ছাড়বি না। তখন সে চালু জাহাজ ছাড়িয়ে দিল। একদিন দুপুরে খাওয়া দাওয়ার পরে দেখি কি বঙ্গবন্ধু ওনার ছোটো ছোটো বাপের সাথে, বাপের ঘরের ভিতরে বাপ বসে আছে খাটের উপরে, আর উনি তার মাথা দিয়ে শুয়ে আছে, আর বঙ্গবন্ধু মাথা দোলাই দিতেছে বাপে। মা হারা ছেলে আদর করতেছে, সে ঘুমাইতেছে বাপের করে শুয়ে শুয়ে। জানলার ফাঁকতে দেখে আমি কিছু দৌড় ক্যামেরা নিয়ে এসে ছবি তুলছি। অকুতোভয় এই ক্যামেরা যোদ্ধা জীবন সায়ান্নে এসেও পাননি কোনো রাষ্ট্রীয় স্বীকৃতি। বঙ্গবন্ধু কন্যার সঙ্গে দেখা করে জানাতে চান তার অভিজ্ঞতার কথা। অনিমেষ কর, ইন্ডিপেন্ডেন্ট নিউজ, ঢাকা। প্রথমবারের মতো ঐতিহাসিক ৭ মার্চকে জাতীয় দিবস হিসেবে পালনের জন্য বিশেষ অনুষ্ঠানমালা হাতে নিয়েছে সংস্কৃতি বিষয়ক মন্ত্রণালয়। শনিবার সকালে শিল্পকলা একাডেমিতে সংবাদ সম্মেলনে অনুষ্ঠানমালা ঘোষণা করেন প্রতিমন্ত্রী KM খালিদ। মন্ত্রী জানান, ৫০ বছর আগে ৭১-এর ৭ই মার্চ যে সময় ভাষণ প্রচার হয়েছে, ঠিক সেই সময়ে এই বছর সারা দেশে একযোগে ভাষণটি প্রচার করা হবে। এ সময় তিনি সারা দেশ ও রাজধানীতে মন্ত্রণালয়ের নেয়া বিভিন্ন কর্মসূচির ব্যাখ্যা করেন। কমনওয়েলথের অনুপ্রেরণাদায়ী শীর্ষ ৩ নারী নেতাদের তালিকায় রয়েছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। করোনা মহামারী মোকাবিলায় সফলভাবে নেতৃত্ব দেওয়ার জন্য তাকে এই স্বীকৃতি দেওয়া হলো। আন্তর্জাতিক নারী দিবস উপলক্ষে একটি বিশেষ ঘোষণায় ৩ নারী প্রধানমন্ত্রীকে তাদের সাফল্যের স্বীকৃতি দিয়েছে কমনওয়েলথ। বাকি দুজন হলেন নিউজিল্যান্ডের প্রধানমন্ত্রী জেসিন্ডা আর্ডার্ন এবং বার্বাডোসের প্রধানমন্ত্রী মিয়া আমর মতলির। শুক্রবার যুক্তরাজ্যের বাংলাদেশ হাই কমিশনের এক বিবৃতিতে কমনওয়েলথ মহাসচিব প্যাট্রিশিয়া স্কটল্যান্ড কিউসিকে উদ্ধৃত করে এই তথ্য জানানো হয়। কমনওয়েলথের মহাসচিব বলেন, কমনওয়েলথভুক্ত দেশগুলোর মধ্যে এই ৩ বিস্ময়কর নারী কোভিড-19 মহামারী চলাকালে সফলভাবে নেতৃত্ব দিয়েছেন এবং যথাযথভাবে তাদের দায়িত্ব পালন করেছেন। ঐতিহাসিক ৭ই মার্চ উপলক্ষে বঙ্গবন্ধু ভবনে জাতির পিতার প্রতিকৃতিতে শ্রদ্ধা নিবেদন করছেন আওয়ামী লীগ সহ বিভিন্ন রাজনৈতিক সংগঠনের নেতাকর্মীরা এবং বিভিন্ন শ্রেণী পেশার মানুষ। সেখানে এই মুহূর্তে রয়েছেন আমাদের সহকর্মী অনিমেষ কর, যাচ্ছি তার কাছে। অনিমেষ, শ্রদ্ধা নিবেদন করতে যারা এসেছেন এই মুহূর্তে কোন কোন কেন্দ্রীয় নেতারা সেখানে উপস্থিত রয়েছেন এবং ঐতিহাসিক এই দিনটিকে কেন্দ্র করে তারা কি বলছেন বা সামনের দিকে বাংলাদেশকে এগিয়ে নেওয়ার জন্য এই ভাষণ তাদের কিভাবে সহায়তা করবে, সেখানকার বিস্তারিত জানাবেন। আজকে আমরা দেখতে পেয়েছি যে আগে প্রধানমন্ত্রী শেখ ৭ই মার্চের দিবস হিসেবে পালন করা হচ্ছে এবং এবারই সরকারিভাবে ৭ই মার্চকে পালন করা হচ্ছে। সেই অংশ হিসেবে এবার বর্ণাঢ্যতা কিন্তু একটু বেশি। এই করোনা পরিস্থিতির কারণে সেটি প্রধানমন্ত্রী যখন শ্রদ্ধা নিবেদন করেছেন সেটি একটু বিস্তৃত নিরাপত্তার মধ্য দিয়ে ছিল, কিন্তু তারপর আমরা দেখতে পেয়েছি যে ঠিক ৯টার সময় আওয়ামী লীগের নেতাকর্মীরা এখানে শ্রদ্ধা নিবেদন করেছেন। তার আগে থেকেই কিন্তু প্রধানমন্ত্রী চলে যাবার পর অর্থাৎ ৮টা থেকে এখানে খুলে দেওয়া হয়েছে, সাধারণ মানুষের প্রবেশাধিকার এখানে দেওয়া হয়েছে এবং তারা এসে শ্রদ্ধা নিবেদন করছেন। আমরা সবসময় দেখতে পাচ্ছি যে আওয়ামী লীগ এবং তার সহযোগী সংগঠনের নেতাকর্মীরা একের পর শ্রদ্ধা নিবেদন। এই ভিত্তি যদি আমরা একটু দেখাতে চাই যে এখানে কিন্তু প্রায় হাজার হাজার মানুষ আমরা দেখতে পাচ্ছি যে চারিদিকেই কিন্তু বঙ্গবন্ধুর প্রতিকৃতিতে শ্রদ্ধা নিবেদন তারা করেছেন। কিছুক্ষণ আগে আওয়ামী লীগ সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের কথা বলেছেন, ৭ই মার্চের চেতনায় তিনি সবাইকে এগিয়ে যাবার জন্য আহ্বান জানিয়েছেন এবং বঙ্গবন্ধু যে একটি সোনার বাংলাদেশের স্বপ্ন দেখেছিলেন সেই সোনার বাংলাদেশ নির্মাণের পথে তারা এগিয়ে চলছে। তিনি বলছেন যে রূপকল্প ২০৪১ বাস্তবায়নের দিকে তারা এগিয়ে যাচ্ছে। বাংলাদেশ উন্নয়নশীল দেশের মর্যাদায় এরই মধ্যে অভিষিক্ত হয়েছে এবং এখন তাদের লক্ষ্য উন্নত দেশ প্রতিষ্ঠা। এবং প্রধানমন্ত্রী শেখ হাসিনা এবং রাষ্ট্রপতি আব্দুল হামিদও
7ই মার্চ উপলক্ষে বাণী দিয়েছেন এবং সেই বাণীতেও তারা সেই কথাগুলি পুনর্ব্যক্ত করেছেন যে বঙ্গবন্ধু যে একটি সুখী সমৃদ্ধ বাংলাদেশের স্বপ্ন দেখেছিলেন, সেই বাংলাদেশে এখন তাদের প্রত্যাশা এবং সেই বাংলাদেশের পথেই বাংলাদেশ আসছে এবং সবাইকে ঐক্যবদ্ধভাবে দেশের জন্য কাজ করার আহ্বান জানিয়েছেন রাষ্ট্রপতি এবং প্রধানমন্ত্রী। এবার যেহেতু 7ই মার্চ সরকারিভাবে পালন করা হচ্ছে এবং সেই কারণেই কিন্তু বিভিন্ন ভাবেই এই দিবসটির তাৎপর্য আগের চেয়ে বেশি। আমরা এর আগে দেখেছি যে ইউনেস্কো বিশ্ব ঐতিহ্যের অংশ হিসেবে বঙ্গবন্ধুর ভাষণকে স্বীকৃতি দিয়েছিল এবং পৃথিবীর শ্রেষ্ঠ ভাষণগুলির মধ্যে বঙ্গবন্ধুর ভাষণ একটি এবং তাকে এই ইউনেস্কোর মর্যাদার মধ্য দিয়েও বঙ্গবন্ধুর এই ভাষণটি একটি অনন্য মর্যাদায় অভিষিক্ত হয়েছে। এবং এবার সরকারিভাবে যখন থেকে পালন শুরু হলো অর্থাৎ 16 ডিসেম্বর 26শে মার্চের মতোই একটি দিন হিসেবে 7ই মার্চ পালন করা হবে। এটি ধর্ম, বর্ণ, বিভিন্ন রাজনৈতিক দলমত নির্বিশেষে সবাই পালন করবে। আমরা দেখেছি যে বিরোধী দল সহ বিভিন্ন রাজনৈতিক দলও এই দিবসটি এবার পালন করছে এবং এবারের বর্ণাঢ্যতা সেই কারণে আমরা দেখতে পেয়েছি যে করোনা এই পরিস্থিতির মধ্যেও প্রধানমন্ত্রী শেখ হাসিনা আজকে শ্রদ্ধা নিবেদন করতে এসেছেন এবং সেটিও কিন্তু যেহেতু এটিকে সরকারি দিবস হিসেবে পালন করা হচ্ছে তারই অংশ হিসেবেই সে কারণেই তিনি এখানে এসেছিলেন এবং তিনি যখন আজকে এসেছেন সেটি কিন্তু আগে থেকে খুব বেশি ঘোষণা দেওয়া হয়নি। আওয়ামী লীগের নেতাকর্মীরা অনেকে জানতো না এবং গণমাধ্যমের কর্মীরাও কিন্তু আমরাও জানতাম না এবং সেখানে প্রধানমন্ত্রী যখন শ্রদ্ধা নিবেদন করতেন তখন শুধু তিনিই ছিলেন এবং তার প্রোটোকলের পর আমরা দেখতে পাচ্ছি যে আওয়ামী লীগ কিছুক্ষণ আগে শ্রদ্ধা নিবেদন করলো এবং এখন এখানে লাখো মানুষের ঢল নেমেছে এবং শ্রদ্ধা নিবেদন করছেন। এই ছিল আমার কাছে সবশেষ। ঐতিহাসিক 7ই মার্চে জাতির পিতার প্রতিকৃতিতে শ্রদ্ধা নিবেদনের খবর জানাচ্ছিলেন সহকর্মী অনিমেষ কর। এদিকে ঐতিহাসিক 7ই মার্চ উপলক্ষে বিভাগীয় ও জেলা শহরসহ দেশের বিভিন্ন স্থানেও চলছে জাতির পিতার প্রতিকৃতিতে শ্রদ্ধা নিবেদন। এ বিষয়ে আরও বিস্তারিত তথ্য জানাতে এবার খুলনা থেকে আমাদের সাথে যুক্ত হবেন সহকর্মী অভিজিৎ পাল। অভিজিৎ, খুলনাতে আজকে 7ই মার্চকে কেন্দ্র করে কি কি ধরনের কর্মসূচি রয়েছে এবং আপনি যেখানে রয়েছেন সেখানকার কি কি আনুষ্ঠানিকতা রয়েছে বিস্তারিত জানাবেন। ঐতিহাসিক 7ই মার্চ উপলক্ষে আসলে দিনব্যাপী কর্মসূচি রয়েছে খুলনার এবং এখন আমরা দাঁড়িয়ে আছি আসলে খুলনা রেডিওর বেতার কেন্দ্রে বঙ্গবন্ধুর প্রতিকৃতিতে। এখানে সকালবেলা বঙ্গবন্ধুর প্রতিকৃতিতে মাল্যদানের মধ্য সেই কার্যক্রমটি শুরু হয়েছে। এখানে প্রথমে জাতির শ্রেষ্ঠ সন্তানরা বীর মুক্তিযোদ্ধারা তারা পুষ্পমাল্য অর্পণ করেছেন। তারপর খুলনা জেলা প্রশাসক, বিভাগীয় কমিশনার, পুলিশ কমিশনার, খুলনা সিটি কর্পোরেশনের মেয়র, আওয়ামী লীগ এবং তার অঙ্গ সংগঠনের রাজনৈতিক নেতৃবৃন্দরাও কিন্তু তারা আজকে এখানে মাল্যদান করেছেন এবং মাল্যদান শেষে যখন আমরা তাদের সঙ্গে কথা বলেছি তারা মূলত আজকে এই 7ই মার্চটাকে একটি অন্যভাবে পালন করতে চান এবং তারা চান যে প্রজন্ম থেকে প্রজন্মে আসলে এই যে 7ই মার্চের যে অনুপ্রেরণা সেটি যেন ছড়িয়ে পড়ে এবং জাতির প্রতিটি ক্রান্তির লগ্নেই যেন 7ই মার্চের এই বঙ্গবন্ধুর যে ভাষণ সেই ভাষণ থেকে আর তারা যেন অনুপ্রাণিত হন সেই বিষয়টির প্রতি তারা তাগিদ রেখেছেন। আজকে এখন আপনি দেখতে পাচ্ছেন যে খুলনা বেতারের যে সাংস্কৃতিক অনুষ্ঠান 7ই মার্চ উপলক্ষে সেই অনুষ্ঠানটি চলছে এবং এইখানে এখন কথা বলছেন বীর মুক্তিযোদ্ধা আলমগীর হোসেন এবং এখানে যেমন কবিতা আবৃত্তি হচ্ছে বঙ্গবন্ধুকে নিয়ে বিভিন্ন কবিদের লেখা যে কবিতা সেই কবিতার যেমন আবৃত্তি হচ্ছে তেমনি পাশাপাশি এখানে বঙ্গবন্ধুকে নিয়ে 7ই মার্চকে নিয়ে নানা ধরনের সঙ্গীতও কিন্তু পরিচালনা করা হচ্ছে এবং এখানে রেডিওর কর্মচারীদের পাশাপাশি কিন্তু আরো অন্যান্যরা অবস্থান করেছেন। এছাড়া সারা দিনব্যাপী প্রোগ্রাম আয়োজন করা হয়েছে। খুলনা জেলা প্রশাসনের পক্ষ থেকে দুপুরে 1 লক্ষ শিশু বঙ্গবন্ধুর কণ্ঠে আসলে মুজিবের 7ই মার্চের যে ভাষণ সেই ভাষণটি কিন্তু আজকে উচ্চারিত হবে এবং এখানে সমস্ত স্কুল এবং শিক্ষা প্রতিষ্ঠানের ছাত্রছাত্রীরা তারাই অংশগ্রহণ করবেন, যার মধ্যে 151 জন খুলনার মডেল স্কুলে তারা উপস্থিত থাকবেন। অন্যান্যরা অনলাইনে জুমের মাধ্যমে তারা সংযোগে অংশগ্রহণ করবেন এবং এই অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে বাংলাদেশ আওয়ামী লীগের সাধারণ সম্পাদক জনাব ওবায়দুল কাদের তার ওয়েবিনারে অনলাইনে সংযোগ হওয়ার কথা আমরা জানতে পেরেছি। এছাড়াও আওয়ামী লীগের পক্ষ থেকে 7ই মার্চ উপলক্ষে নগরীতে শোভাযাত্রা বের করা হচ্ছে এবং সন্ধ্যায় তাদের পক্ষ থেকে আলোচনা সভার আয়োজন করা হয়েছে। পাশাপাশি শিল্পকলা একাডেমির পক্ষ থেকেও কিন্তু সাংস্কৃতিক অনুষ্ঠান এবং আলোচনা সভার আয়োজন করা হয়েছে। খুলনা বিশ্ববিদ্যালয়, বিএল কলেজ, সরকারি কমার্স কলেজ সহ বিভিন্ন যে শিক্ষা প্রতিষ্ঠানগুলো আছে সেই শিক্ষা প্রতিষ্ঠানগুলোর পক্ষ থেকেও কিন্তু নানা ধরনের আয়োজন করা হয়েছে। আমরা যতটুকু জানতে পেরেছি যে সকালে খুলনা বিশ্ববিদ্যালয়
খুলনা থেকে ৭ই মার্চ উদযাপনের সর্বশেষ তথ্য জানাচ্ছিলেন সহকর্মী অভিজিৎ কর। আপনারা দেখছেন সকাল ৯টার বিরতিহীন সংবাদ। সংবাদে আরও যা থাকছে, মিয়ানমারের সামরিক অভ্যুত্থান বিরোধী বিক্ষোভে এই পর্যন্ত অর্ধশতাধিক মৃত্যু, হত্যার উদ্দেশ্যে গুলি, দাবি অ্যামনেস্টি ইন্টারন্যাশনালের। রোড সেফটি ওয়ার্ল্ড সিরিজে আজ দ্বিতীয় ম্যাচে নামছে বাংলাদেশ লেজেন্ডস। সন্ধ্যা 7:30টায় প্রতিপক্ষ ইংল্যান্ড। আরেকটি 15 আগস্ট ঘটাতে রাজশাহীর সাবেক মেয়র মিনুর বক্তব্য বিএনপির দলীয় কিনা তা জানতে চেয়েছেন ওবায়দুল কাদের। বঙ্গবন্ধু এভিনিউয়ে দলের সম্পাদক মণ্ডলীর সঙ্গে ঢাকা মহানগর উত্তর ও দক্ষিণ আওয়ামী লীগের যৌথ সভায় এই প্রশ্ন তোলেন তিনি। বলেন, বিএনপির সুবর্ণ জয়ন্তী পালন ইতিহাস বিকৃতির চক্রান্ত। 2রা মার্চ রাজশাহীর নাইস কনভেনশন সেন্টারে বিএনপির বিভাগীয় সমাবেশ। বিশেষ অতিথির বক্তব্যে দলের চেয়ারপারসনের উপদেষ্টা মিজানুর রহমান মিনু প্রধানমন্ত্রীকে লক্ষ্য করে 1975 সালের 15 আগস্টের কথা সামনে আনেন। হাসিনা, রেডি হও, আজ সন্ধ্যার সময়, কালকে সকাল তোমার নাও হতে পারে, মনে নাই 75 সাল। শনিবার বঙ্গবন্ধু এভিনিউর কেন্দ্রীয় কার্যালয়ে ঢাকা উত্তর দক্ষিণ আওয়ামী লীগের সঙ্গে সম্পাদক মণ্ডলীর যৌথ সভায় যোগ দেন ওবায়দুল কাদের। এ সময় মিনুর বক্তব্য বিএনপির দলীয় কিনা তা মির্জা ফখরুল ইসলাম আলমগীরের কাছে জানতে চান তিনি। আমাদের কাছে এটা বোধগম্য নয়। এই অদ্যত্বপূর্ণ বক্তব্য ওই নেতার ব্যক্তিগত নাকি বিএনপি দলীয় অবস্থা। গত 4-5 দিনে বিএনপির ওই নেতার বক্তব্য নিয়ে এখন পর্যন্ত বিএনপি অফিসিয়াল কোনো ব্যাখ্যা প্রদান না করে প্রমাণ করেছে এটি তাদের দলগত অবস্থা। স্বাধীনতার সুবর্ণ জয়ন্তীর নামে বিএনপির লোক দেখানো কর্মসূচি ইতিহাস বিকৃতির চক্রান্ত বলেও মন্তব্য তার। একজন দণ্ডপ্রাপ্ত আসামিকে দিয়ে মহান স্বাধীনতার মাসে কর্মসূচির উদ্বোধন করে বিএনপি আমাদের মুক্তিযুদ্ধের চেতনার সঙ্গে তামাশা করেছে। এদিকে মিজানুর রহমান মিনুর বক্তব্যের প্রতিবাদে রাজশাহীতে বিক্ষোভ মিছিল ও সমাবেশ করেছে আওয়ামী লীগ। শাহাদাত স্বপন, ইন্ডিপেন্ডেন্ট নিউজ, ঢাকা। ভিন্নমত রেখে দিতে সরকারের পেছনে ভয়ঙ্কর একটি শক্তি কাজ করছে বলে মন্তব্য করেছেন বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। এদিকে ঐক্যবদ্ধ হয়ে সরকার পতনের আন্দোলনে নামতে বিএনপির নেতা কর্মীদের আহ্বান জানিয়েছেন দলের স্থায়ী কমিটির সদস্য মির্জা আব্বাস। শনিবার সকালে রাজধানীতে আলাদা অনুষ্ঠানে এসব কথা বলেন তারা। ঢাকা রিপোর্টার্স ইউনিটিতে শনিবার সকালে উত্তরবঙ্গ ছাত্র ফোরামের আলোচনা সভায় যোগ দেন বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। এ সময় তিনি অভিযোগ করেন, শুধু সরকারের সমালোচনা করায় মানুষকে ধরে নিয়ে নির্যাতন করা হচ্ছে। একই সঙ্গে বিএনপি কঠিন দুঃসময় পার করছে মন্তব্য করে তিনি বলেন, জাতীয় ও আন্তর্জাতিক চক্রান্তের বিরুদ্ধে লড়াই করতে হচ্ছে দলটিকে। ভয়ঙ্কর একটা শক্তি পেছন থেকে এই সরকারের আড়ালে থেকে সরকার তার জন্য স্ক্রিন তৈরি করেছে। সেই স্ক্রিনের থেকে যারাই এই সরকারের বিরোধিতা করছে, যারাই রাষ্ট্রপ্রধানের বিরোধিতা করছে, যারাই সরকার প্রধানের বিরোধিতা করছে, তাদেরকে নিশ্চিহ্ন করে দেওয়ার জন্য অমানবিক নির্যাতন করা হচ্ছে। এর আগে কারাগারে লেখক মোশতাক আহমেদ ও নোয়াখালীতে সাংবাদিক বোরহান উদ্দিন মুজাক্কিরের মৃত্যুর প্রতিবাদে জাতীয় প্রেস ক্লাবের সামনে সমাবেশ করে জাতীয়তাবাদী স্বেচ্ছাসেবক দল। এ সময় ডিজিটাল নিরাপত্তা আইন বাতিলের দাবি জানান বিএনপি নেতারা। আমাদেরকে আরো সাহস শক্তি সঞ্চয় করতে হবে, এই যে স্বৈরশাহীর বিরুদ্ধে রুখে দাঁড়াতে হবে। আমরা একজন একজন করে লক্ষ কোটি লোক একসঙ্গে হয়ে একদিন সমাবেশের এক পর্যায়ে স্বেচ্ছাসেবক দলের নেতাকর্মীদের মধ্যে হাতাহাতির ঘটনায় উত্তেজনা ছড়িয়ে পড়ে। পরে পুলিশ পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে। এই কর্মসূচি ঘিরে নিরাপত্তা জোরদার করা হয় প্রেস ক্লাব এলাকায়। জাহানারা পারভিন, ইন্ডিপেন্ডেন্ট নিউজ, ঢাকা। চিকিৎসক, রাজনীতিবিদ, ক্রিকেটার সহ নানা পেশার মানুষকে দেখে টিকায় আগ্রহ বাড়ে সাধারণ মানুষের মধ্যে। তবে গত এক সপ্তাহে কমেছে টিকা নেয়ার হার। শহর ও গ্রামের তৃণমূল মানুষকে টিকা নিতে উদ্বুদ্ধ করতে নতুন পরিকল্পনা নিয়েছে স্বাস্থ্য অধিদপ্তর। সারা দেশে এ পর্যন্ত টিকা নিয়েছেন ৩৬,৮২,০০০-এর বেশি।
আর নিবন্ধনকারীর সংখ্যা 48,92,000 ছাড়ালো। ধানমন্ডি বয়েজ উচ্চ বিদ্যালয়ের ইংরেজি শিক্ষক আবুল কালাম আজাদ সস্ত্রীক টিকা নিতে এসেছেন শহীদ সোহরাওয়ার্দী হাসপাতালে। করোনাকালীন সময়ে স্কুল বন্ধ থাকলেও নিয়মিত যেতে হয়েছে বাহিরে। শিক্ষকদের টিকার আওতায় আসার পর আর দেরি করেননি এই দম্পতি। আমরা সুরক্ষিত হলেই তো এক একটা পরিবার সুরক্ষিত হবে, কারণ বিভিন্ন পরিবার থেকে তো বাচ্চাগুলো আমাদের কাছে আসবে। তা আমরা যদি সুরক্ষিত থাকি তাহলে বাচ্চাগুলো সুরক্ষিত থাকবে, জাতি সুরক্ষিত হবে। আমি টিকা নিয়ে খুব খুশি হয়েছি, যেহেতু আমার হাজব্যান্ড বাইরে যায়, জব করে, ঘরে বাচ্চারা আছে, সবাইকে সুরক্ষিত থাকার জন্য টিকা নেওয়াটা আমি মনে করি আবশ্যক। কুর্মিটোলা জেনারেল হাসপাতালে সস্ত্রীক টিকা নিয়েছেন জেএমআই গ্রুপের ব্যবস্থাপনা পরিচালক আব্দুর রাজ্জাক। টিকা কর্মসূচিতে জেএমআই গ্রুপের অবদান তুলে ধরেন তিনি। হাই টেকনোলজি যেটা অটোডিজেবল সিরিঞ্জ, সেটা বাংলাদেশে আমরা তৈরি করে মাননীয় প্রধানমন্ত্রীর আহ্বানে সাড়া দিয়ে বাংলাদেশ সরকারকে আমরা দিচ্ছি। গত সপ্তাহের তুলনায় টিকা গ্রহীতা কমেছে প্রায় অর্ধেক। টিকায় আগ্রহ বাড়াতে বেশ কিছু পরিকল্পনা হাতে নিয়েছে স্বাস্থ্য অধিদপ্তর। সিটি মেয়রের কার্যালয়ের সহযোগিতা নিয়ে এবং সেখানেও প্রতিটি ওয়ার্ডে টিকাদান কেন্দ্র সেগুলো চালু করার পরিকল্পনা আমাদের আগে থেকেই আছে। বয়সসীমা নির্ধারণ, টিকায় সামান্য পার্শ্ব প্রতিক্রিয়ার ভয় আর সচেতনতার অভাবে হার কমেছে বলে মনে করেন চিকিৎসকরা। বুদ্ধদেব কুণ্ডু, ইন্ডিপেন্ডেন্ট নিউজ, ঢাকা। ডুল্যান্সার আউটসোর্সিং লিমিটেড খুলে এমএলএম ব্যবসার নামে 500 কোটি টাকা হাতিয়ে নেওয়ার অভিযোগ মিরপুরের রোকন উদ্দিন আহমেদের বিরুদ্ধে। কিছুদিন আত্মগোপনের পর আবারও খোলেন আরোজা ইনফোটেক ও ক্লাসরুম নামের দুটি প্রতিষ্ঠান। অভিযোগ উঠেছে প্রায় 150 কর্মীকে বেতন ভাতা না দিয়ে প্রতিষ্ঠান দুটি গুটিয়ে নেওয়ার। রোকনের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়ার আশ্বাস দিয়েছেন টেলিযোগাযোগ মন্ত্রী। মিরপুরের রূপনগরের বাসিন্দা রোকন উদ্দিন আহমেদ 2011 সালে খুলেছিলেন ডুল্যান্সার আউটসোর্সিং নামের এমএলএম ব্যবসা। কম্পিউটারে ডুল্যান্সারের মাধ্যমে শুধু ক্লিক করেই হাজার হাজার টাকা উপার্জনের লোভনীয় সব বিজ্ঞাপনে দলে টানেন কয়েক লাখ সদস্য। তাদের প্রত্যেকের কাছ থেকে নেন 7,500 টাকা করে, পরে হয়ে যান উধাও। 13 মাস চাকরি করার পরে আমি জানলাম যে ওনার একটা এমএলএম কোম্পানি ছিল। সো আমি খোঁজ খবর নেওয়ার পরে দেন আমি যখন দেখলাম যে না এটা এমএলএম কোম্পানি, আমার কাছে মনে হলো যে না, আমি আমার ক্যারিয়ারে এই জায়গায় দাগ ফালাইতে চাই না, আমি ওনাকে না করে দিয়েছি। 2017 সালে আবারও আরোজা ইনফোটেক লিমিটেড ও 2019 সালে ক্লাসরুম নামে দুটি নতুন প্ল্যাটফর্ম খুলে বাজারে আসেন রোকন। ক্লাসরুম অনলাইন ভিত্তিক কোচিং সেন্টার, ক্লাসরুম অ্যাক্টিভেটর নামে অ্যাপে এমএলএম ব্যবসার নামে কর্মী ও তাদের পরিবারের সদস্যদের সঙ্গেও করেছেন প্রতারণা, এমন অভিযোগ রোকনের বিরুদ্ধে। যাদের স্যালারি বেশি জমে যায় তাদেরকে টার্মিনেটও করে দিচ্ছে। লাস্ট মান্থে আমাকেও টার্মিনেট করা হয়েছে। শিক্ষকদের পাশাপাশি ভুক্তভোগী গ্রাহকরাও। অভিভাবকদের অভিযোগ, অনলাইন কোচিং এর নামে টাকা নিয়ে সেবা দিচ্ছে না রোকন। যে এইগুলো ধরনের প্রতারণা না কইরা সঠিকভাবে যাতে ক্লাসগুলো চালায়, অথবা কারণটা কি এই যে টাইম দিয়ে টাইম মতো ক্লাস না করা, এই জিনিসগুলো একটু সঠিকভাবে আপনারা যাচাই করা উচিত। মাসের পর মাস বেতন বঞ্চিত হয়ে সম্প্রতি রোকনের মোহাম্মদপুরের ভাড়া বাসা খুঁজে বের করে সেখানে হাজির হয় ক্লাসরুমের কর্মীরা। বেতন না দিয়ে উল্টো পুলিশ ডাকে রোকন। হায়ারিং যেগুলো ছিল আমাদের মাস রং প্রেডিকশন দিয়েছিল, যেগুলো আমরা অ্যাসেপ্ট করতে পারি না। পার্সোনাল কোনো ইনভেস্টমেন্ট আমার ছিল না। কারণ সিচুয়েশনটা হয়েছে যে অনেক এমপ্লয়ের স্যালারি দেরি হয়ে গেছে। শুধু ক্লাসরুমই না, রোকনের আরোজা ইনফোটেক লিমিটেডেরও একই অবস্থা। আগারগাঁওয়ের আরোজায় গিয়ে দেখা যায় দীর্ঘদিন ধরে বন্ধ প্রতিষ্ঠানটি। সে কোনোভাবেই সেই অ্যামাউন্টগুলো আমাকে পে করেনি এবং কনস্ট্যান্ট আমরা ফোন দিলে কল ধরতো না এবং বলতো যে দিবে, কিন্তু আসলে কিছু টাকা দেয়নি। প্রযুক্তি খাতে এমন প্রতারণায় তীব্র নিন্দা বাংলাদেশ কম্পিউটার সমিতির। টেলিযোগাযোগ মন্ত্রী জানিয়েছেন, লিখিত অভিযোগ পেলে ব্যবস্থা নেওয়া হবে। যারা এরকম অবৈধভাবে হঠাৎ করে এসেই প্রচুর পরিমাণে ফুলে ফেপে বড় হয়ে যাচ্ছে, ওই সব জায়গাতে গভর্নমেন্টের মনে হয় বেশি অ্যালার্ট হওয়া উচিত। আমাদের এখানে যদি ওই কমপ্লেইনগুলো ইভেন যদি আমাদের বিটিআরসিতেও কমপ্লেন করে, তাহলেও কিন্তু আমরা এটা ফরওয়ার্ড করে দিতে পারি পুলিশের কাছে। রোকন প্রতারণার টাকায় রাজধানীতে কিনেছেন বাণিজ্যিক স্পেস, কিনেছেন BMW এর মতো গাড়িও। মাসুদুর রহমান, ইন্ডিপেন্ডেন্ট নিউজ, ঢাকা। সড়ক দুর্ঘটনায় কক্সবাজার ও কিশোরগঞ্জে 4 জন নিহত হয়েছেন, আহত হয়েছেন 7 জন। শনিবার রাতে এসব দুর্ঘটনা ঘটে।
শনিবার রাতে কক্সবাজারের কলাতলির মোড় এলাকায় সিমেন্ট বোঝাই একটি ট্রাক নিয়ন্ত্রণ হারিয়ে দুটি অটোরিকশা ও একটি ইজি বাইককে চাপা দেয়। এতে ঘটনাস্থলেই একজনের মৃত্যু হয়, আর আহত পথচারী 7 জনকে উদ্ধার করে হাসপাতালে নেওয়া হলে আরও একজনের মৃত্যু হয়। এদিকে কিশোরগঞ্জের জেলখানা মোড় এলাকায় একটি ট্রাকের চাপায় পিকআপ ও সিএনজি অটোরিকশা রাস্তার পাশে খাদে পড়ে যায়। এতে 2 পিকআপ চালক মাসুদ ও অটোরিকশা চালক আব্দুল করিম নিহত হন, আর আহত পিকআপের হেলপার হাসানকে হাসপাতালে ভর্তি করা হয়। করোনার মধ্যে ঘরে বসে বিভিন্ন পণ্য তৈরি করে উদ্যোক্তা হয়েছেন অনেক নারী। কেক, মিষ্টি সহ বিভিন্ন পণ্য তৈরি করে অনলাইনে বিক্রি করছেন তারা। নারী উদ্যোক্তাদের এমন উদ্যোগ অর্থনীতিতে সম্ভাবনা হিসেবেই দেখছেন অর্থনীতিবিদেরা। তবে এই উদ্যোক্তাদের ব্যবসা বাড়াতে ঋণ সুবিধা সহ সরকারি সহযোগিতা দেওয়ারও পরামর্শ তাদের। গৃহিণী থেকে সফল উদ্যোক্তা ফারজানা তানি ঘরে বসেই বানাচ্ছেন কেক, মিষ্টি সহ নানা রকমের খাবার। করোনা পরিস্থিতিতে মানুষের দীর্ঘ সময় ঘরে থাকার দিনগুলোতে বেড়ে যায় অনলাইনে খাবারের চাহিদা। এই সময়ে ফেসবুক পেজ ব্যবহার করে বাণিজ্যিকভাবে কেক বিক্রি শুরু করেন তানি। দিন দিন খাবারের চাহিদা বেড়ে যাওয়ায় মাস শেষে এখন তার উপার্জন 50,000 টাকা। আমার পুঁজি ছিল মাত্র 2,000 টাকা। 2,000 টাকা থেকে আজকে অলমোস্ট আমার 10 লাখ টাকার উপর ইনকাম। আমার মেইন ফোকাসই কেকে, তারপর ডেজার্ট আইটেম করতেছি, কিছু রিসেন্টলি জার কেক করতেছি ভাইয়া, চকলেট করতেছি। করোনার মধ্যে তানির মতো উদ্যোক্তা হয়েছেন তাহসিনা রুমাও। বেসরকারি একটি প্রতিষ্ঠানে চাকরি করলেও করোনাকালে বাসায় বসে অনলাইনে খাবার বিক্রি করছেন। শখের বশে শুরু করলেও এখন তিনি সফল উদ্যোক্তা। মাস শেষে উপার্জন প্রায় 30,000 টাকা। একজনের কাছ থেকে আরেকজন শুনে আমাকে খাবারের অর্ডার করতে লাগলো। তো আমার পেজে নানা রকম খাবার আছে, সেটা ডেজার্ট আইটেম, কেক থেকে শুরু করে কোনো বাড়িতে যখন কোনো একটা বড় আয়োজন হয় তখন একসাথে আজকাল অনেক মানুষের খাবারের আয়োজন করাটা অনেক কঠিন হয়ে যায় ব্যস্ত জীবনে, তখন তারা হয়তোবা আমাকে কাছে খাবার অর্ডার করছে। নিজে থেকেই তৈরি হওয়া এসব নারী উদ্যোক্তাদের ব্যবসা সহজ করতে প্রয়োজন ঋণ সহ নানা সুবিধা। প্রাতিষ্ঠানিকভাবে প্রশিক্ষণ পেলে তারা অর্থনীতিতে বড় ভূমিকা রাখবেন বলেও মনে করছেন অর্থনীতিবিদরা। ই কমার্স ভিত্তিক যে প্রতিষ্ঠান রয়েছে ই ক্যাপ, সেই ই ক্যাপের কিন্তু কার্যকরী ভূমিকা দরকার রয়েছে। সেই কার্যকরী ভূমিকা হতে পারে বিভিন্ন ধরনের স্বল্প মেয়াদের প্রশিক্ষণ দেবার মাধ্যমে। নারী উদ্যোক্তারা বলছেন তাদের ব্যবসার জন্য বড় চ্যালেঞ্জ হচ্ছে পণ্য ডেলিভারি সহ প্রাতিষ্ঠানিক স্বীকৃতি না থাকা। এগুলো সহজ করা গেলে ব্যবসা আরও বাড়বে বলছেন তারা। সোহেল রানা, ইন্ডিপেন্ডেন্ট নিউজ, ঢাকা। দেশের 50% পোশাক শ্রমিক আর্থিক অনিশ্চয়তায় রয়েছেন। পারিবারিক চাপে পেশা পরিবর্তন করতে চান তারা। শ্রমিকদের আর্থসামাজিক অবস্থা নিয়ে এশিয়ান সেন্টার ফর ডেভেলপমেন্টের এক গবেষণায় উঠে এসেছে এসব তথ্য। জরিপের তথ্য বলছে দেশে 5 বছরে পোশাক খাতে নারী শ্রমিক কমেছে 93,000। শনিবার অনলাইনে আয়োজিত এক অনুষ্ঠানে এই প্রতিবেদন প্রকাশ করা হয়। দেশের রপ্তানি খাতের সিংহভাগই আসে তৈরি পোশাক থেকে, কিন্তু এশিয়ান সেন্টার ফর ডেভেলপমেন্টের গবেষণার তথ্য বলছে দেশে প্রায় ৪৫ লাখ পোশাক শ্রমিক আছে, যাদের অবস্থার তেমন পরিবর্তন হয়নি। দেশের ৩২০ পোশাক কারখানার শ্রমিকদের উপর সামাজিক এবং অর্থনৈতিক বিষয়ে জরিপ চালিয়ে এই তথ্য জানিয়েছে প্রতিষ্ঠানটি। আলোচকরা বলেন, গেল 6 বছরে পোশাক শ্রমিকদের গড় মজুরি বেড়েছে 4,000 টাকা, তবে তা মূল্যস্ফীতির তুলনায় কম। You have an inflation rate over the 6 years of 50%. 6 বছরে মূল্যস্ফীতি 50%-এরও বেশি, কিন্তু সেই অনুযায়ী বাড়েনি শ্রমিকদের ক্রয় ক্ষমতা। পাশাপাশি জীবনযাত্রার মানেরও দৃশ্যমান কোনো পরিবর্তন আসেনি। এ সময় পশ্চিমা ক্রেতারা পণ্যের ন্যায্য মূল্য দিচ্ছে না বলে অভিযোগ করেন তৈরি পোশাক মালিকদের সংগঠন বিজিএমই এর সভাপতি। শ্রমিকদের নিয়ে অনেকেই বড় বড় কথা বলেন, অথচ পশ্চিমা ক্রেতারা ন্যায্য মূল্য দিচ্ছে না, অনেক ক্ষেত্রে পাওনা আটকে দিচ্ছে। সেই বিষয়েও কথা বলা এবং ক্রেতাদের চাপ দেওয়া প্রয়োজন। গবেষণায় আরও উঠে আসে শ্রম আইনে বেশ কিছু সুবিধা শ্রমিকদের জন্য থাকলেও তার বাস্তবায়ন কম। এছাড়া করোনায় পুরুষের চেয়ে বেশি কাজ হারিয়েছেন নারী শ্রমিকেরা। বেতনের ক্ষেত্রেও বৈষম্যের শিকার হচ্ছেন তারা। শামীম আহমেদ, ইন্ডিপেন্ডেন্ট নিউজ, ঢাকা। জয়পুরহাটে হঠাৎ বেড়েছে ডায়রিয়ার প্রকোপ। এক মাসে
গত ১ মাসে আক্রান্ত হয়েছেন অন্তত ২,০০০ রোগী, যাদের বেশিরভাগই শিশু। এখনও প্রতিদিন হাসপাতালে ভর্তি হচ্ছেন গড়ে ৬০ থেকে ৭০ জন রোগী। আবহাওয়া পরিবর্তনের কারণ উল্লেখ করে নানা পরামর্শ দিচ্ছেন চিকিৎসকেরা। জয়পুরহাট সদর হাসপাতালের দৃশ্য এটি। এদের সবাই ডায়রিয়ায় আক্রান্ত। শয্যার চেয়ে আক্রান্তের সংখ্যা বেড়ে যাওয়ায় তিল ধারণের ঠাঁই নেই কোথাও। শুধু আধুনিক হাসপাতাল নয়, একই অবস্থা বিভিন্ন উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সেরও। আক্রান্তদের বেশিরভাগই শিশু। আমার আম্মার ডায়রিয়া, আজকে ভর্তি হলাম। বর্তমানে ভালো চিকিৎসা। ছেলেটার ডায়রিয়া হয়েছে আজ 15 দিন ধরে। বিরামপুর 7 দিন থাকার পরে এই জায়গায় শুনলাম যে জয়পুরহাটের চিকিৎসা ভালো, এই জন্য এই জায়গায় আনছে। প্রতিনিয়ত বিভিন্ন জায়গা থেকে পেশেন্ট রোগী আসতেছে এবং তাদের আমরা সার্বক্ষণিক সেবা দেওয়ার চেষ্টা করতেছি। হঠাৎ রোগীর চাপ বেড়ে যাওয়ায় সেবা দিতে হিমশিম খেতে হচ্ছে হাসপাতাল কর্তৃপক্ষকে। পরিস্থিতি নিয়ন্ত্রণে সাধ্যমতো সেবা দেওয়ার কথা জানিয়েছেন চিকিৎসকরা। গত 1 সপ্তাহে মোট 500 জন রোগী ভর্তি হয়েছে এবং গত 1 মাসে আমাদের প্রায় 2000-এর মতো রোগী ভর্তি হয়েছে এবং সকল রোগীর আমরা চিকিৎসা দিয়েছি। গত 2 সপ্তাহ ধরে আবহাওয়া পরিবর্তনের কারণে দিনের বেলায় গরম আর রাতে শীত অনুভূত হচ্ছে। পাশাপাশি অপরিচ্ছন্নতার কারণে রোটা ভাইরাসের প্রাদুর্ভাব বেড়েছে বলে জানান চিকিৎসকরা। আমরা এটাকে মনে করতেছি আবহাওয়া পরিবর্তনের কারণে, মেইনলি রোটা ভাইরাস থেকে এটা হয়। ভাইরাস ইকোলাই, ইস্টেরিশিয়া কোলাই এই জাতীয় জীবাণু থেকে হয় আর কি। আর সাধারণত খাদ্যাভ্যাস পরিবর্তন, খাদ্য ঠিকমতো গ্রহণ না করা, পানি কম খাওয়া, এই সমস্ত কারণেও ইনডাইজেশন হয়, সেক্ষেত্রে ডায়রিয়া। ডায়রিয়া প্রতিরোধে বিশুদ্ধ পানি, বেশি বেশি তরল খাবারের পাশাপাশি শিশুদের বাড়তি নজরদারির জন্য অভিভাবকদের পরামর্শ দিয়েছে স্বাস্থ্য বিভাগ। ইন্ডিপেন্ডেন্ট নিউজ ডেস্ক। কিশোরগঞ্জের কটিয়াদীতে মরুদ্বীপ ৭১ স্বাধীনতা পার্কে শতাধিক ভাস্কর্যে ফুটিয়ে তোলা হয়েছে মুক্তিযুদ্ধ, স্বাধীনতা ও বাংলা সংগ্রামী জীবনের চিত্র। 52 থেকে ৭১ পর্যন্ত বাংলাদেশের ইতিহাসের সবচেয়ে সংগ্রামমুখর সময়কে শিল্পিত আয়োজনে সেখানে দেখার সুযোগ পাচ্ছেন দর্শনার্থীরা। একক উদ্যোগে এই পার্ক গড়ে তুলেছেন স্থানীয় এক আইনজীবী। মুক্তিযুদ্ধের চেতনায় উদ্ভাসিত মরুদ্বীপ ৭১ স্বাধীনতা পার্ক। কিশোরগঞ্জের এই পার্কে ভাস্কর্যের মাধ্যমে তুলে ধরা হয়েছে ৭১-এ বাঙালির আত্মত্যাগ ও বীরত্বের গল্প। পার্কটির প্রবেশ পথেই চোখে পড়বে জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের প্রতিকৃতি। সেই সঙ্গে পুরো পার্কে ফুটে উঠেছে মুক্তিযুদ্ধের চেতনা, ৭১-এর রণাঙ্গন, রক্তমাখা স্মৃতিকথা। কিশোরগঞ্জের কটিয়াদী উপজেলার প্রত্যন্ত গ্রাম লোহাজুড়িতে ২০ একর জায়গা জুড়ে নিজস্ব অর্থায়নে পার্কটি নির্মাণ করেছেন স্থানীয় বাসিন্দা অ্যাডভোকেট নুরুজ্জামান ইকবাল। মুক্তিযুদ্ধের সঠিক ইতিহাস তুলে ধরতেই এই উদ্যোগ, জানালেন তিনি। যত আন্দোলন সংগ্রাম হয়েছে সবগুলো আমি পর্যায়ক্রমে এখানে তুলে ধরতে চাই, যার মাধ্যমে একটি মানুষ, একজন বালক, একজন স্কুলের স্টুডেন্ট এখানে ঢুকলে সে যেন পুরো হিস্ট্রিটা জানতে পারে মুক্তিযুদ্ধের। এটা একেবারেই মুক্তিযুদ্ধ ভিত্তিক একটি প্রতিষ্ঠান। এখানে কোনো লাভ লোকসানের হিসাব নেই। আমি যা উপার্জন করি, আমার কষ্টার্জিত উপার্জনের একটি বড় অংশ দিয়ে আমি প্রতিষ্ঠানটি নির্মাণ করে যাচ্ছি। এই পার্কে ঘুরতে এসে মুক্তিযুদ্ধের চেতনায় উদ্বুদ্ধ হচ্ছেন বিভিন্ন অঞ্চলের দর্শনার্থীরা। আমরা তো মুক্তিযোদ্ধা দেখি নাই, সেই 1971 সালে এখানে আসলেই কিন্তু আমরা দেখতে পারি সেই মুক্তিযোদ্ধাগুলো স্মৃতি বিজড়িত যেই লোকজন যারা আছে, শহীদ হয়েছে, তাদের কথা আমাদেরকে মনে পড়ে দেয়। এই স্বাধীনতা পার্ক ৭১ লিমিটেড আসলে মনে হয় যে এই স্বাধীনতার যে পুরো চিত্র আমাদের সচক্ষে ভেসে ওঠে। ২০০৮ সাল থেকে শিল্পী মৃণাল হকের ভাস্কর্য দিয়ে শুরু হয় পার্কটির কার্যক্রম। ইন্ডিপেন্ডেন্ট নিউজ ডেস্ক। ভোলার তারোয়া সমুদ্র সৈকতের কাছের খালি জমিতে ভাঙন কবলিত পরিবারগুলোর পুনর্বাসনের দাবি উঠেছে। সংরক্ষিত বনাঞ্চলের ওই জমিতে পুনর্বাসিত করার জন্য স্থানীয় প্রশাসন, সংসদ সদস্য ও মন্ত্রীর কাছেও দাবি জানিয়েছে ভূমিহীন পরিবারগুলো। একটু মাথা গোঁজার জায়গার জন্য বিক্ষোভ মানববন্ধনও করেছে ছিন্নমূলেরা। চরফ্যাশন উপজেলার ছোট একটি ইউনিয়ন ঢালচর। মেঘনা নদীর ভাঙনে গত 10 বছরে ইউনিয়নটির 4 ভাগের 3 ভাগে বিলীন হয়ে গেছে। ভিটেমাটি হারিয়ে কেউ আশ্রয় নিয়েছেন আত্মীয়ের বাড়ি অথবা অন্যের জমিতে।
কেউ বা সংরক্ষিত বনাঞ্চলের পরিত্যক্ত জমিতে ঘর তুলে হয়েছেন বন বিভাগের মামলার আসামি। অথচ খালি পড়ে আছে ঢালচরের দক্ষিণ প্রান্ত তারুয়া সমুদ্র সৈকত এলাকার কয়েক হাজার একর জমি। 2-3 বার করছি, 2-3 বার আমার ঘর ভাঙে নিছে। এখন আমি খোলা আকাশের নিচে তারুয়ায় ঘর। আমাদের সরকার এমন প্রশাসকের লাইনের থেকে আমাদেরকে কোনো ব্যবস্থা করা হয় না। ভূমিহীনরা যাতে জমিগুলো বন্দোবস্ত পায় সেজন্য বিক্ষোভ সমাবেশ ও মানববন্ধন হয়েছে। তবে এখন পর্যন্ত প্রশাসনের পক্ষ থেকে তেমন কোনো সাড়া নেই। ফাঁকা পরিত্যক্ত এবং খাস জমি পড়ে আছে। দিয়ারা জরিপে যেটাকে খাস করা হয়েছে, যার কাগজপত্র আমাদের কাছে আছে। এই জমিতে ঢালচর নদী ভাঙন কবলিত মানুষগুলিকে পুনর্বাসন করার জন্য ইতিমধ্যে আমি আমাদের মাননীয় মন্ত্রী মহোদয়কে বলেছি। সংরক্ষিত বনাঞ্চলের জমি বন্দোবস্ত দেওয়ার সুযোগ নেই জানিয়েছেন বন বিভাগের এই কর্মকর্তা। সংরক্ষিত বনাঞ্চলে কোনোভাবে কাউকে বন্দোবস্ত দেয়া বা কাউকে রিহ্যাবিলিটেট করার কোনো আইনগতভাবে সুযোগ নেই। যদি সরকার এ ব্যাপারে কোনো সিদ্ধান্ত নেয় তাহলে সেই ক্ষেত্রে বন্দোবস্ত দেওয়ার বিষয় থাকবে। মন্ত্রণালয়ের অনুমতি পাওয়ার পর ভূমিহীনদের মাঝে জমিগুলো বন্দোবস্ত দেওয়ার কথা বলছেন জেলা প্রশাসক। আমরা অস্থায়ীভাবে তাদেরকে আমাদের তারোয়া যে জায়গাটি আছে সেইখানে আমরা তাদেরকে পুনর্বাসন অস্থায়ীভাবে করছি। 2010 সালে ঢালচর ইউনিয়নটি গঠিত হয়। নদী ভাঙনে ইউনিয়নের 9টি ওয়ার্ডের 6টি সম্পূর্ণ এবং 2টি আংশিকভাবে বিলুপ্ত হয়ে গেছে। টিকে থাকা বর্তমান জায়গায় মাত্র 2000 মানুষ বাস করছেন। ইন্ডিপেন্ডেন্ট নিউজ ডেস্ক। গাজীপুরে দোয়েল নামের এক সমবায় সমিতিতে টাকা জমা করে ভোগান্তিতে শতাধিক পরিবার। পাওনা টাকা পরিশোধ না করে ব্যবসা প্রতিষ্ঠান গড়ে তোলার অভিযোগ সমিতির কর্মকর্তাদের বিরুদ্ধে। এ নিয়ে অভিযোগ করেও ফল পাচ্ছেন না ভুক্তভোগীরা। তবে তদন্ত করে ব্যবস্থা নেওয়ার কথা জানিয়েছে জেলা প্রশাসন। গাজীপুর সদরের ভাওয়াল মির্জাপুর বাজারের পাশেই থাকেন বৃদ্ধা অঞ্জু রানী। নানা জনের সাহায্য নিয়েই চলে তার জীবন। শেষ বয়সের কথা ভেবে টাকা জমিয়েছেন দোয়েল সমিতিতে। সেই টাকা উদ্ধারে এখন নানা জায়গায় ঘুরছেন তিনি। কামটাম কইরা মিশে ওরা এই টাকা জমাইছি বাবুলের কাছে নিয়ে সেই চাইবা নিয়েছি, দেয় না আজকে দিমু কালকে দিমু করতে করতে আমার সুমতি টাকাগুলো দিল না। অঞ্জু রানীর মতো অনেকেই দুর্দিনে ব্যবহারের জন্য সঞ্চয় করেছেন এই সমিতিতে। তাদের অভিযোগ টাকা তুলতে গেলে দেয়া হচ্ছে হুমকি ধামকি। আমার সঞ্চয় 14 লাখ টাকা জমানি টাকা, এটা দেই দিছি করে দিতেছে না। ওরা আমার টাকা পয়সা মেরা খায়, ওরা দেয় না, ওরা মানুষ বলে গণ্য করে না আমাকে। অন্যদিকে সমিতি করে ক্ষতিগ্রস্ত হয়েছেন বলে দাবি প্রতিষ্ঠানটির কর্ণধার আশরাফুল আলম বাবুলের। পর্যায়ক্রমে পাওনাদারদের টাকা পরিশোধের চেষ্টা চলছে বলেও জানান তিনি। লোনগুলো সব মাঠে পড়ে রয়েছে বিভিন্নভাবে, তারপর যতটুকু পারতেছি সব নিয়ে সমন্বয় রাস্তা দেওয়া। দোয়েল সমবায় সমিতিতে 150-রও বেশি আমানতকারীর সঞ্চয় ও ডিপিএস এর টাকা জমা থাকলেও কেউ আর তা ফেরত পাচ্ছেন না। তবে তদন্ত কমিটি গঠন ছাড়াও আইনি ব্যবস্থা নেওয়া হচ্ছে বলে জানিয়েছেন জেলা প্রশাসক। এই বিষয়ে আমরা একটি লিখিত অভিযোগ আমাদের কাছে আসলে বা আমরা বিষয়টি খতিয়ে দেখব এবং যদি বিষয়ের সত্যতা পাওয়া যায় তাহলে এই বিষয়ে আমরা আইনানুগ ব্যবস্থা গ্রহণ করব। ভুক্তভোগীদের অভিযোগ, পাওনাদারদের প্রায় 1.5 কোটি টাকা পরিশোধ না করেই সেই টাকায় গড়ে তোলা হয়েছে বিভিন্ন লাভজনক প্রতিষ্ঠান। ইন্ডিপেন্ডেন্ট নিউজ ডেস্ক। ঠিকে গেলেন ইমরান খান। পাকিস্তানের পার্লামেন্টের আস্থা ভোটে জয় পেয়েছেন তিনি। শনিবার নিম্নকক্ষ জাতীয় পরিষদে ভোট পড়ে 178টি। ভোটের সময় পার্লামেন্ট ভবনের বাইরে সরকারের সমর্থক এবং বিরোধীদের মধ্যে সংঘর্ষ হয়। এদিকে ভোট বর্জন করে বিরোধীরা জানায় সিনেটে আব্দুল হাফিজ শেখের পরাজয়ে জাতীয় পরিষদে ইমরানের আর সংখ্যাগরিষ্ঠতা নেই। এই আস্থা ভোটের প্রয়োজনই ছিল না। চলতি সপ্তাহে পার্লামেন্টের উচ্চকক্ষ সিনেট নির্বাচনে হেরে যান সরকারের অর্থমন্ত্রী আব্দুল হাফিজ শেখ। এরপর নিজ থেকেই আস্থা ভোটের ডাক দেন ইমরান খান। এতে জয়ের জন্য 172টি ভোট দরকার ছিল। 2018 সালের নির্বাচনে ক্ষমতায় আসেন ইমরান। সেই নির্বাচনে তার জোট 176টি আসন পায়। পালিয়ে ভারতে আশ্রয় নেয়া 8 পুলিশ সদস্যকে ফেরত চেয়েছে মিয়ানমারের জান্তা সরকার। মিয়ানমারের ওই সব পুলিশ কর্মকর্তা জান্তা সরকারের নির্দেশ পালনে অস্বীকৃতি জানিয়ে ভারতে পালিয়ে আসেন। ডেপুটি কমিশনার মারিয়া সিটি জুয়ালি জানান, ভারতের স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের নির্দেশনার অপেক্ষায় আছেন তারা। অন্তত 30 জন মিয়ানমার পুলিশ তাদের পরিবারের সদস্য নিয়ে ভারতে পালিয়ে আসে।
এক চিঠিতে বন্ধুত্বপূর্ণ সম্পর্ক বজায় রাখতে ওইসব পুলিশ কর্মকর্তাদের ফেরত পাঠাতে বলেছে মিয়ানমার। মিয়ানমারের পুলিশ আইন অমান্য করে আন্দোলনে যোগ দিচ্ছে। সামাজিক যোগাযোগ মাধ্যমে এমন তথ্য পাওয়া গেলেও পুলিশের দেশ ছেড়ে পালানোর তথ্য এই প্রথম। চিঠিতে 4 পুলিশ সদস্যের বিস্তারিত তথ্য দেওয়া হয়েছে। এদের মধ্যে একজন নারী কর্মকর্তাও রয়েছেন। এদের সবার বয়স 22 থেকে 25 বছরের মধ্যে। মিয়ানমারের বিক্ষোভকারীদের দমাতে আইনশৃঙ্খলা বাহিনী হত্যার উদ্দেশ্যে গুলি ছুড়ছে বলে দাবি করেছে অ্যামনেস্টি ইন্টারন্যাশনাল। সংস্থাটির এক গবেষণায় মৃতদের আঘাতের চিহ্ন পরীক্ষা করে দেখা গেছে উদ্দেশ্যমূলকভাবেই তাদের হত্যা করা হয়েছে। সামরিক অভ্যুত্থান বিরোধী বিক্ষোভে দেশটিতে এই পর্যন্ত অর্ধশতাধিক মানুষের মৃত্যু হয়েছে। বিক্ষোভে যোগ দেয়া 22 বছর বয়সী জিন কোকো জ মারা যান মাথায় গুলি লেগে। 19 বছর বয়সী মা কিয়ালসিনো গুরুতর আঘাত পান মাথায়, আর ফুসফুসে গুলিবিদ্ধ হয়ে মারা গেছেন 16 বছর বয়সী নে মিও অং। নিহতদের পরিবারের কাছ থেকে এসব তথ্য পেয়েছে অ্যামনেস্টি ইন্টারন্যাশনাল। 1 ফেব্রুয়ারি মিয়ানমারের সামরিক অভ্যুত্থানের পর বিভিন্ন শহরে শুরু হয় প্রতিবাদ। বিক্ষোভ দমাতে মারমুখী হয়ে ওঠে দেশটির আইনশৃঙ্খলা বাহিনী। পুলিশের গুলিতে মিয়ানমারে এ পর্যন্ত নিহত হয়েছেন অর্ধশতাধিক বিক্ষোভকারী। নিহতদের দেহে গুলির চিহ্ন পরীক্ষা করে দেখা গেছে জান্তা সরকারের বাহিনী উদ্দেশ্যমূলকভাবেই বিক্ষোভকারীদের হত্যা করছে। এ নিয়ে সম্প্রতি একটি গবেষণা প্রকাশ করেছে অ্যামনেস্টি। সংস্থাটি আরও জানিয়েছে, মিয়ানমারে বিক্ষোভের ছবি ও ভিডিওতে ভয়াবহ বর্বরতার চিত্র পাওয়া গেছে। মিয়ানমার ভিত্তিক অ্যাসিস্ট্যান্স অ্যাসোসিয়েশন ফর পলিটিক্যাল প্রিজনার্স জানিয়েছে, শনাক্ত হওয়া 48 নিহত ব্যক্তির অর্ধেকেরই বয়স 25-এর কম। আর ইউনিসেফ বলছে, বিক্ষোভে যোগদানকারী 14 থেকে 17 বছর বয়সী অন্তত 5 শিশুর মৃত্যু হয়েছে। সাদিয়া ফ্রেন, ইন্ডিপেন্ডেন্ট নিউজ। বিশ্বে করোনায় মৃতের সংখ্যা 26 লাখ ছাড়ালো। এর মধ্যে সবচেয়ে বেশি প্রাণহানি হয়েছে আফ্রিকায়। মৃত্যু হয়েছে 10 লাখেরও বেশি মানুষের। 8,33,000-এর বেশি মৃত্যু নিয়ে এর পরপরই অবস্থান ইউরোপের। এদিকে গত 24 ঘন্টায় করোনায় বিশ্বে মারা গেছে 7,000-এর বেশি মানুষ। নতুন 4 লাখের বেশি শনাক্ত নিয়ে মোট সংক্রমিতের সংখ্যা 11,70,00,000-এর বেশি। সবচেয়ে বেশি 1,500 জনের মৃত্যু হয়েছে যুক্তরাষ্ট্রে। দেশটিতে এ পর্যন্ত প্রাণহানি 5,37,000 ছাড়িয়েছে। নতুন করে শনাক্ত 58,000-এর বেশি। এদিকে ব্রাজিলে একদিনে 1,400-র বেশি মানুষ মারা গেছেন। নতুন করে শনাক্ত 67,000-এর বেশি। সংক্রমণ বাড়ায় সাও পাওলোতে জারি করা হয়েছে লকডাউন। হাসপাতালগুলোতে দেখা দিয়েছে শয্যা সংকট। রাশিয়ার তৈরি করোনা ভ্যাকসিন স্পুটনিক 5-এর প্রথম ডোজ নিয়েছেন ভেনেজুয়েলার প্রেসিডেন্ট নিকোলাস মাদুরো। নিউজিল্যান্ডের মাটিতে বরাবরই গুরুত্বপূর্ণ কন্ডিশনের সাথে মানিয়ে নেওয়া, সেখানকার উইকেট, বাতাসের গতি প্রকৃতি এবং তাপমাত্রা মাথায় রেখে অনুশীলন করছে বাংলাদেশ। কঠিন চ্যালেঞ্জে মনস্তাত্ত্বিক প্রস্তুতিতে গুরুত্ব দিচ্ছে টাইগার ম্যানেজমেন্ট। প্রস্তুতির জন্য পাওয়া বাড়তি সময় সিরিজে ব্যবধান গড়ে দিতে পারে বলছেন নির্বাচক হাবিবুল বাশার। নিউজিল্যান্ডের ক্রিকেট মানে বরাবরই স্বাভাবিকের চেয়ে বাড়তি কিছু। উইকেটে সবুজের ছাট, বাতাসের গতিপ্রবাহ কিংবা তাপমাত্রার আকস্মিক পরিবর্তন, যে কোনো একটি প্রভাবক হয়ে ঘুরিয়ে দিতে পারে ম্যাচের মোড়। ডাউন আন্ডারের মিশনে তাই শুধু ক্রিকেট নয়, গুরুত্বপূর্ণ হয়ে ওঠে ভূগোলের পাঠ। ক্রিকেটার, কোচিং স্টাফ থেকে শুরু করে ম্যানেজমেন্ট, সবার মনোযোগের কেন্দ্রে কন্ডিশন। ক্রাইস্টচার্চের প্র্যাকটিস সেশনের ছক আঁকা হয়েছে এই প্রভাবকগুলো মাথায় রেখেই। ক্রাইস্টচার্চ, ওয়েলিংটন, হ্যামিল্টন, নেপিয়ার এবং অকল্যান্ড। সিরিজের মোট 6 ভেন্যুর মধ্যে 5টির কন্ডিশনিংয়ের কাজ এক ক্রাইস্টচার্চে হয়ে যাচ্ছে, বিশ্বাস হাবিবুল বাশারের। তবে ব্যতিক্রম হতে পারে প্রথম ওয়ানডের ভেন্যু ডানেডিন। সেখানকার ঠান্ডা আবহাওয়া মাথায় রেখে ভিন্ন ছক আঁকছে টাইগার ম্যানেজমেন্ট। এইখানকার কন্ডিশন তো আমাদের কন্ডিশনের সাথে সম্পূর্ণ ভিন্ন। ইম্পর্টেন্ট ছিল একটু আগে এসে ওই কন্ডিশনে মানিয়ে নেয়, এবং এখানে যেরকম দেখছি উইকেট এবং কন্ডিশন ইউজুয়ালি নিউজিল্যান্ডে এমনই হয়ে থাকে। আমার মনে হয় সব জায়গায় ঠিক এমনটাই পাবো, হয়তো ডানেডিনে একটু ঠান্ডা বেশি থাকবে। সুরক্ষা বলয়ে অতিথি দল হিসেবে বাড়তি চাপ টাইগারদের ওপর। টানা 7 দিনের কোয়ারেন্টিন পর্ব শেষে ভূমিকম্পের অস্বস্তি, সবকিছু সামলে এবার পালা ছন্দ ফিরে পাওয়ার। প্রথম 2-3 দিন তো আমাদের বুঝতে একটু সময় লেগেছে। এইটা সম্পূর্ণ ভিন্ন রকম একটা অভিজ্ঞতা, সবার জন্য একটু কঠিন ছিল। তারপরে 4-5 দিন পরে তো আমরা মোটামুটি একটু হলে বাইরে বেরোতে পারছিলাম, সবার সাথে একটু হলে দেখা হচ্ছিল। এখন প্র্যাকটিসের সুযোগ পাচ্ছি।
নিউজিল্যান্ডের 3 ফরম্যাটে এ পর্যন্ত খেলা ২৬ ম্যাচে শতভাগ ব্যর্থতা। ইতিহাস পরিসংখ্যানের পর এবার বাড়তি চাপ সুরক্ষা বলয় সংক্রান্ত আনুষ্ঠানিকতায়। হারাবার যখন কিছু নেই তখন অহেতুক ভয় কেন? ইতিবাচক ক্রিকেটের মন্ত্রে বিরুদ্ধ পরিবেশের চ্যালেঞ্জ জেতার পরামর্শ টাইগার ম্যানেজমেন্টের। জহিরুল ইসলাম, ইন্ডিপেন্ডেন্ট নিউজ। রোড সেফটি ওয়ার্ল্ড সিরিজে আজ দ্বিতীয় ম্যাচে মাঠে নামছে বাংলাদেশ লিজেন্ডস। সন্ধ্যা 7:30টায় ইংল্যান্ড লিজেন্ডসের বিপক্ষে লড়বে রফিকের দল। টুর্নামেন্টে বিবর্ণ শুরু বাংলাদেশ লিজেন্ডসদের। সেবাগ শচীন ঝড়ের সামনে দাঁড়াতেই পারেনি মোহাম্মদ রফিকের দল। 10 উইকেটের হারে স্পষ্ট হয়েছে 3 ডিপার্টমেন্টে দুর্বলতা। দল হিসেবে খেলে ঘুরে দাঁড়াতে চান রফিক সুজনরা। তবে সাবেক টাইগারদের জয়ে ফেরার কাজটা কঠিন হবে ইংল্যান্ড লিজেন্ডসদের বিপক্ষে। কেভিন পিটারসনের অধীনে দারুণ শুরুর লক্ষ্য ইংল্যান্ডের। আর এই ছিল সকাল 9টার বিরতিহীন সংবাদে। ইন্ডিপেন্ডেন্ট টেলিভিশনের সব খবর আরো বিস্তারিত জানতে চোখ রাখুন ফেসবুক, ইউটিউব এবং টুইটারে। এতক্ষণ সাথে থাকার জন্য ধন্যবাদ সবাইকে।